স্বাগত ডিবিসি সংবাদে জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি নীলিমা জাহান। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ উড়োজাহাজের উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত 20 জনের নিহত হওয়ার খবর মিলেছে। শিক্ষার্থী সহ আহত হয়েছে 150 শতাধিক, যাদের অনেকেই অবস্থা ঝুঁকিপূর্ণ। মর্মান্তিক এই হতাহতের ঘটনায় কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মধ্য দুপুর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস শেষ, তবে চলছিল কোচিং কার্যক্রম। শিক্ষার্থীদের কেউ ছিল ক্যান্টিনে, কেউ নিচে দাঁড়িয়ে। হঠাৎ বিকট শব্দে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুলের 5 তলা বিশিষ্ট 7 নম্বর ভবনের ছাদে ধাক্কা লাগে। পরে বিমানটি স্কুল সেকশনের দোতলা ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে। উড্ডয়নের কিছু সময় পর যুদ্ধ বিমানটি মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। উপর দিয়ে তাকিয়ে দেখি যে জানলা দিয়ে যে ক্র্যাশ করে নিচে পড়তেছে। পরে আমাদের পাশে প্রাইমারি ভবনটা ছিল, ওখানে 4, 5, 6 ওরা ক্লাস করে। তো আমরা দেখলাম যে প্লেনটা ক্র্যাশ করে নিচে দিয়ে ঢুকে গেছে, ঢুকে ওখানে সাথে সাথে ব্লাস্ট হয়েছে। ওখানে যখন ব্লাস্ট হয়েছে তখন ওখানে একটা মেয়ে সামনে দাঁড়ানো ছিল, ওর সব ছিটকে গেছে একদম। আর ব্লাস্ট হওয়ার সাথে সাথে যা মানুষ ছিল ক্লাসে, মানে যে ক্লাসরুমটা হচ্ছিল ওই ক্লাসরুমরা সবাই আহত হয়ে গেছে। বিমান বিধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার, আতঙ্ক আর ছুটোছুটিতে এলাকা রূপ নেয় মৃত্যুপুরীতে। এ সময় ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হতে থাকেন কোমলমতি শিক্ষার্থীরা। তাপে ও ধোঁয়ায় অনেক শিক্ষার্থী ভবনের ভেতরেই দগ্ধ অবস্থায় আটকে পড়ে। শিক্ষার্থীদের বাবা মা ও স্বজনেরা পাগলের মতো খুঁজতে থাকেন সন্তানদের। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরা। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমান বাহিনী ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে আইএসপিআর। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, উদ্ধার অভিযান তো শেষ, নতুন আর কোনো তথ্য আছে কি আপনার কাছে? নীলিমা, যেমনটি বলছিলেন, ধন্যবাদ। সারা দিনব্যাপী কিন্তু আজ আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে মাইলস্টোন ট্র্যাজেডি, সেই ঘটনাগুলো আসলে কিভাবে পুড়ে যাওয়া শিক্ষার্থীদের বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে, কিভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমি এখন যেখানে অবস্থান করছি, গোলচত্বর অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার প্রবেশ মুখ যেটি আছে, সেটিতে আমি এখানে এসে সর্বশেষ যারা ছিলেন তাদের সাথে কথা বলেছিলাম। অনেকেই কিন্তু এখনো আতঙ্কে রয়েছেন, তাদের এখনো তাদের ভয় কাটেনি যে এত বড় একটি ট্র্যাজেডি ঘটনা ঘটেছে। আমি একটু শুনবো যে আসলে যখন ঘটনা ঘটে তখন আপনারা স্পটে ছিলেন বা কোনো আওয়াজ পেয়েছিলেন কিনা? স্পটে ছিলাম বলতে আমার দোকানের পাশে ফলের ব্যবসা, তো একটা ছয়ে একটা বিস্ফোরণ শব্দ হয়েছে। হওয়ার পরে আমরা দেখা যায় দোকান থেকে বের হয়ে গেছি। এত বড় শব্দটা তো আমরা জানি না কিসের শব্দ। তারপরে দেখলাম যে একটা যুদ্ধের বিমান, শুনলাম যে মাইলস্টোনের ভিতরে পড়ছে। পড়ার পর আমরা আবার ছোটাছুটি করে দৌড়ে সবাই আসলাম বাজারের। আসা দেখি যে মানুষ, অনেক স্টুডেন্ট পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে আমরা কাজ শুরু করে দিলাম, কাজ করলাম, রাস্তা ক্লিয়ার করলাম, মানুষজন টেনে বের করলাম, সরকারি লোকের লোক রইলাম। কি পরিস্থিতিতে আছেন আপনারা? খুবই আতঙ্কে আছি আমরা, ঠিক আছে, খুবই ভয়ে আর খুবই খারাপ লাগতে আছে। আমাদের ক্লাসমেট, এমনকি আমাদের ভাই বন্ধু মারা গেছে, খুবই দুঃখজনক। আমি কোনাবাড়ি ছিলাম, কোনাবাড়ির থেকে এখানে ছুটাইছি শুধু দেখার জন্য। নীলিমা, আমি যদি একটু বলি যে আসলে এখানে ঘটনা ঘটার পরবর্তী থেকে কিন্তু সেনাবাহিনী, বিজিবি কিংবা পুলিশ বাহিনী যারা ছিল তারা তৎপর ছিলেন যেন এখানে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে। এছাড়াও আরেকটু যদি বলে রাখি, কিছুক্ষণ আগে উত্তরা ডিসি তিনি জানিয়েছিলেন যে সর্বশেষ ভেতরে অর্থাৎ মাইলস্টোন স্কুলের যে দোতলা ভবনটিতে আশ্রয় পড়ে বিমানটি, তার যে ধ্বংসাবশেষগুলো ছিল যে সেগুলো কিন্তু আসলে সরিয়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে আগামীকাল হয়তো বা একটি বিমান বাহিনী থেকে পত্র এসে একটি বিজ্ঞপ্তি আসতে পারে। তবে সব মিলিয়ে এখানে এখনো মানুষ আছে আতঙ্কে। সর্বশেষ আমার কাছে ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। কেউ খুঁজছেন ছেলে, কেউ খুঁজছেন বোন কিংবা ভাই, সবার চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা। সব মিলিয়ে আর্তনাদ আর রাহাজারিতে ভারী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং এর আশপাশের এলাকা।
তবে এই ঘোর দুর্যোগে পাশে দাঁড়িয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রক্ত সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন তারা। এই আর্তনাদ এক সন্তানহারা বাবার। এ আহাজারি মাইলস্টোনের শিক্ষার্থী তানভীরের পিতা। তৃতীয় শ্রেণী পড়ুয়া নাফিসকে হারিয়ে তার মা বিলকিস আক্তারের অবস্থা অনেকটাই তানভীরের বাবার মতো। যিনি জানেন না তার নারী ছেঁড়া ধন এখন কোথায় আছে, কি তার অবস্থা। এরপর আর আমি আমার ছেলেকে দেখি নাই, এখন জানি না কি অবস্থা। দুপুর 2:30টার পর থেকেই পোড়া ক্ষত নিয়ে একের পর এক আহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা আসতে থাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সাধ্যমতো চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করতে থাকেন চিকিৎসকরা, যাতে কেউ ঢুকে না পড়ে। এবং সেই ক্ষেত্রে কি হয়েছিল দিয়াবাড়ির মাইলস্টোনে জানান একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী। তো আমাদের যখন ছুটি হয় 1টার দিকে, আমি 1:07 দিকে বের হয়ে আসি। আনুমানিক 1:09 বা 1:10 দিকে আমি যখন কলেজ থেকে বের হয়ে আসবো, ক্যান্টিনটা পার করে এসেছি, তখন দেখি যে বিকট দুইটা শব্দ। পিছে তাকিয়ে দেখি যে ভলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড করছে। আমার মনে হচ্ছে 3 তলা ভবন, তো 3 তলায় হয়তো কেউ বেঁচে আছে কিনা আমি বলতে পারছি না। আর বাকি খবর আমি তেমন দিতে পারছি না, কারণ ভিকটিমসদেরকে নিয়ে এসেছি। একসময় শৃঙ্খলা রক্ষা দুষ্কর হয়ে দাঁড়ায় আনসার সদস্যদের জন্য। র্যাব আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ঘোর দুর্যোগেও আশা জাগায় স্বেচ্ছাসেবীদের নিঃস্বার্থ চেষ্টা। একদল শিক্ষার্থী ছুটে আসে আহতদের জন্য রক্ত সংগ্রহে। আর এভাবেই মানবিক এক বিপর্যয়ের সময় মানবতার দূত হয়ে তরুণদের এই প্রচেষ্টার সাক্ষী হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। স্কুল ছুটির পর শিশুদের প্রিয় ঠিকানা ঘর, কিন্তু এক ট্র্যাজেডিতে জীবনের ছুটি হয়ে গেল অনেক নিষ্পাপ শিশুর। আর যারা বেঁচে আছে তারা কাতরাচ্ছে বার্ন ইউনিটে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের বেশিরভাগই শিশু। শনাক্ত করা যায়নি অনেকের মরদেহ। অনেক অভিভাবক হাসপাতালে হাসপাতালে মরিয়া হয়ে খুঁজছেন প্রিয় সন্তানকে। প্রতিদিনের মতো সোমবারও ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে মায়ের হাত ধরে উচ্ছ্বাস নিয়ে স্কুলে যায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নিষ্পাপ শিশুদের কাছে দিনটি ছিল অন্য দিনের মতোই সুন্দর, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে হঠাৎ নেমে আসে ট্র্যাজেডি। স্কুল ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে তছনছ হয়ে যায় সবকিছু। স্কুল ছুটি তাদের জন্য হয়ে যায় জীবনের ছুটি। অনেকের গন্তব্য হয় হাসপাতাল, বার্ন ইউনিটের জরুরি বিভাগ। ছোট্ট শরীরটি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে যন্ত্রণায়, আর বাহিরে অপেক্ষমান স্বজনের বুক ফাটা আর্তনাদ। আহতদের অনেকের অবস্থাই গুরুতর, তাদের জন্য প্রয়োজন রক্তের। যে স্বজনেরা এখনো হাসপাতালে হাসপাতালে মরিয়া হয়ে খুঁজে ফিরছেন প্রিয় সন্তানকে, তাদের বুকের গভীরে মিশে গেছে চিরকালের বেদনা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতদের খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। ফরাদ, কি দেখছেন সেখানকার পরিস্থিতি, আর হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন আমরা আজকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছি অন্যরকম বেদনা নিয়ে। আপনি দেখেছেন যে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত আমরা 20 জন নিহতের খবর জানতে পেরেছি এবং প্রায় 150 শতাধিকের বেশি আহত হয়েছে। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে 25 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি মাইলস্টোনের 2 জন মারা গেছেন। এর মধ্যে কোঅর্ডিনেটর মেহেরিন চৌধুরী এবং ছাত্র আবদুল্লাহ শামীম নামে আরও 2 জন মারা গেছেন। যদিও আইসপিআর এবং সরকারের পক্ষ থেকে 2টা আলাদা তথ্য দেয়া হয়েছে। এর মধ্যে আইসপিআর জানিয়েছেন এখন পর্যন্ত 20 জন মারা গেছেন এবং কিছুক্ষণ আগে যে ব্রিফিং করেছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি জানিয়েছিলেন এখন পর্যন্ত 17 জন মারা গেছেন। আমরা দেখেছি যে এখনও যাদের রক্ত প্রয়োজন হচ্ছে তারা কিন্তু অনেকেই ঢাকার বাইরে থেকেও এসেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি কুমিল্লা থেকে রক্ত দেওয়ার জন্য এসেছেন, বিশেষ করে যাদের ও নেগেটিভ বা নেগেটিভ গ্রুপের রক্ত, তারা এখানে এসেছেন রক্ত দেওয়ার জন্য।
এবং তারা বলছেন যে যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন হবে তারা এই রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। এখনও দেখবেন আপনি উৎসুক জনতা কিন্তু এখনও ভিড় করে রয়েছেন এই বাণী ইনস্টিটিউটের সামনে, এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। অনেকেই এসেছেন পানি দেওয়ার জন্য, কেউ বা বিস্কিট দিচ্ছেন এখানে যারা রয়েছেন, এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সের সাইলেন বাজিয়ে কিন্তু এইখানে বিভিন্ন হাসপাতাল থেকে যারা ভর্তি ছিলেন, যাদের অবস্থা আশঙ্কাজনক, তারা কিন্তু আসছেন। হাসপাতাল এলাকাতেও অনেকটা ভারী হয়ে এসেছে, কারণ আপনি জানেন যে এত বড় একটা দুর্ঘটনায় অনেক শিশু, বিশেষ করে যারা কোনোটি তৃতীয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু বেশি আহত হয়েছেন এবং মারা গেছেন। আপনি জানেন যে 100 জনের শিশু আহত হয়েছেন এবং তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। এখন পর্যন্ত সর্বশেষ তারা আর কোনো ব্রিফিং করেননি, এবং তারা বলছেন যে কোনো ধরনের ইনফেকশন যেন না হয়, এই জন্য হাসপাতাল এলাকা যেন যারা রয়েছেন কোনো কাজ ছাড়া তারা যেন এখান থেকে চলে যান। তারপরে আমরা দেখেছি যে এখনও পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু ভিড় করেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার পিছনে কিন্তু এই অ্যাম্বুলেন্স আসছেন, এবং তারাও কিন্তু এই বিভিন্ন হাসপাতাল থেকে আসছেন, তারা খুব ইনজুর্ড অবস্থায় রয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আর যে তথ্য ছিল আমরা সেটা পরবর্তীতে জানিয়ে দেবো। এখন পর্যন্ত বাণী ইনস্টিটিউটে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন। মাত্র 6 মাস আগে নতুন বউকে ঘরে তুলে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তরুণ এই পাইলট। তবে তার সেই স্বপ্নযাত্রা থামিয়ে দিল একটি ভয়াবহ দুর্ঘটনা। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল বাবা মা। আইএসপিআর জানায় ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন পাইলট। বিমান বাহিনীর F7 BGI যুদ্ধ বিমানে প্রথম সোলো ফ্লাইট ছিল লেফটেন্যান্ট তৌকির ইসলামের। প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন, এই খবরে পরিবারের সদস্যরা ছিলেন আনন্দিত ও উচ্ছ্বসিত। কিন্তু আকাশে ওড়াল দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। কয়েক মিনিটের মধ্যেই ফ্লাইটটি আছড়ে পড়ে মাটিতে। উদ্ধারের পর তৌকিরকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। প্রথমে পালস পাওয়া গেলেও শেষ পর্যন্ত আর সাড়া দেননি তিনি। তার মৃত্যুর খবরে থেমে যায় পরিবারের সব উচ্ছ্বাস। বাড়ি চাঁপাইনবাবগঞ্জে হলেও তৌকিরের শৈশব কেটেছে রাজশাহীতে। উপশহরে বসবাস করে তার পরিবার। রাজশাহী ল্যাবরেটরি স্কুলে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে তৌকির ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। এরপর দেশ সেবার প্রত্যয়ে 5 বছর আগে যোগ দেন বিমান বাহিনীতে। 1 বছর আগে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে বিয়ে করেন। গেল ফেব্রুয়ারিতেই স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তুলে এনেছিলেন। তৌকিরের মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করছেন স্বজনরা। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। দুর্ঘটনার পরপরই তৌকিরের বাবা মা সহ পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে আসা হয়। আমরা দুপুরে খবরটা শোনার পরে খুবই মর্মাহত সবাই। ফ্যামিলি থেকেও বাবা মা গেছে ঢাকায়। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো খবর পাই নাই কখন আসবে। প্রকাশ করতে পারছি না। আমি এত ছেলে, ভদ্র ছেলে, আর সব সময় নানি 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 বিদায় হয়ে আসতো কোনো গেলে বুকে জড়াজড়ি, নানিকে জড়াজড়ি। আইএসপিআর জানায় কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ক্ষতি কমানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন পাইলট। চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত লোকালয়ে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি। টিবিসি নিউজ ডেস্ক। যান্ত্রিক ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর F7 BGI যুদ্ধ বিমানটি। একথা জানিয়ে আইএসপিআর বলছে বিমানটি জনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেয়ার চেষ্টা করেছিলেন পাইলট। এদিকে গত প্রায় 34 বছরে কমপক্ষে 32টি দুর্ঘটনার শিকার হয়েছে বিমান বাহিনীর যুদ্ধ ও প্রশিক্ষণ বিমান, যাতে নিহত হন কমপক্ষে 17 পাইলট ও প্রশিক্ষক। তবে সোমবারের দুর্ঘটনা ছাড়িয়ে গেছে অতীতের সব ভয়াবহতা। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর যুদ্ধবিমান F7 BGI। এতে বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের মধ্যেও শতাধিকের অবস্থা ঝুঁকিপূর্ণ। উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয়ে স্কুলের ক্লাসরুমে ঢুকে পড়ে বিমানটি। সাথে সাথে আগুনে পুড়ে ছারখার হয় বহু কোমল প্রাণ। আইএসপিআর জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিমান দুর্ঘটনা ঘটেছে, যা নিয়ে আরও তদন্ত হচ্ছে।
তবে বিমান বাহিনীর যুদ্ধ বা প্রশিক্ষণ বিমানের এটি একমাত্র দুর্ঘটনা নয়। ১৯৯১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কমপক্ষে ৩২টি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে বিমান বাহিনী, যাতে প্রাণ গেছে কমপক্ষে ১৭ পাইলট ও প্রশিক্ষকের। তবে সোমবারের দুর্ঘটনা ছাড়িয়েছে সব ভয়াবহতাকে। ২০২৪ সালের ৯ মে কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয় ইয়াক-130 প্রশিক্ষণ বিমান, যাতে স্কোয়াড্রন লিডার মুহম্মদ অসীম জওয়াদ নিহত হন। ২০১৮ সালের ২৩শে নভেম্বর টাঙ্গাইলে রকেট ফায়ারিং অনুশীলনের সময় বিধ্বস্ত হয় F-7BG যুদ্ধবিমান, নিহত হন পাইলট। ২০১৮ সালের ১ জুলাই K-8W প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ২ পাইলট। ২০১৫ সালের ২৯শে জুন পতেঙ্গা উপকূলে F-7MB যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট লেফটেন্যান্ট তাহমিদ। ওই বছরেরই ১৩ই মে শাহ আমানত বিমানবন্দরে MI-171SH হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন এক প্রশিক্ষক। ২০১২ সালের ৮ই এপ্রিল জেট ট্রেইনার বিধ্বস্ত হয়ে নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট রেজা শরীফ। এর ২ বছর আগে ২০১০ সালের ২০শে ডিসেম্বর বরিশালে PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ স্কোয়াড্রন লিডার নিহত হন। এছাড়া ২০০৮ সালের ৮ই এপ্রিল F-7 যুদ্ধবিমান, ২০০৭ সালের ৯ই এপ্রিল ও ২০০৬ সালের ২৪শে এপ্রিল দুটি PT-6 বিমান দুর্ঘটনার শিকার হয়। এই ৩ ঘটনাতে মৃত্যু হয় ৩ পাইলটের। এছাড়া ২০০২ সালে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ৪ জন। ২০০১ সালে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মারা যান আরেক পাইলট। ১৯৯৩ সালে ২ দুর্ঘটনায় নিহত হন ৪ পাইলট। এছাড়া গত ৩ দশকে আরও প্রায় ২০টি দুর্ঘটনার শিকার হয়েছে বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ ও প্রশিক্ষণ বিমান। সব মিলিয়ে গত ৩৪ বছরে কমপক্ষে ৩২টি দুর্ঘটনার শিকার হয়েছে বিমান বাহিনী। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের ক্যান্টিনে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি ছিল F-7BGI মডেলের। চীনে তৈরি এই যুদ্ধ বিমান ইঞ্জিনের ত্রুটি, নকশাগত সীমাবদ্ধতা এবং নিরাপত্তা যন্ত্রপাতির ব্যর্থতার কারণে প্রশিক্ষণ ও অপারেশনাল ফ্লাইটে বহুবার দুর্ঘটনার শিকার হয়েছে। চীনের চেংদু F-7 সিরিজের কিছুটা উন্নত সংস্করণ বাংলাদেশ বিমান বাহিনীর F-7BGI মডেলের বিমান। মূলত পাইলটদের প্রশিক্ষণ দিতে এই যুদ্ধ বিমান ব্যবহার করা হয়ে থাকে। সবশেষ উত্তরার মাইলস্টোন কলেজের ঘটনা সহ এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ১৪ বার বিধ্বস্ত হয়েছে F-7 যুদ্ধ বিমান। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে F-7 যুদ্ধ বিমান প্রযুক্তিগতভাবে পুরনো, ঝুঁকিপূর্ণ এবং রক্ষণাবেক্ষণ নির্ভর। কিন্তু বারবার কেন দুর্ঘটনায় পড়ে F-7 যুদ্ধবিমান? কারণ বিশ্লেষণে উঠে এসেছে বেশ কিছু তথ্য। অতীতের দুর্ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে F-7 যুদ্ধবিমানগুলোতে ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, জ্বালানি সরবরাহ সিস্টেমে ত্রুটি, জরুরি নির্গমনের সময় প্যারাশুট না খোলা বা সঠিকভাবে কাজ না করার মতো সমস্যা দেখা গেছে। এসব যান্ত্রিক সমস্যার কারণে বহু দুর্ঘটনা ঘটেছে। বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে প্রশিক্ষণের সময়, যেখানে প্রশিক্ষক ও শিক্ষানবিশ পাইলটরা প্রায়ই কম উচ্চতায় বা বেশি চাপে থাকা অবস্থায় ফ্লাইট পরিচালনা করেন। এ ধরনের পরিস্থিতিতে বিমান বা পাইলটের কোনো একটি উপাদানে ত্রুটি দেখা দিলে তা সংশোধনের সময় পাওয়া যায় না, ফলে দুর্ঘটনা ঘটে। এছাড়াও F-7 একটি পুরনো এবং প্রযুক্তিগতভাবে সীমাবদ্ধ বিমান হওয়ায় এর রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল এবং জটিল। যেসব দেশে প্রতিরক্ষা বাজেট সীমিত, সেসব দেশে এই বিমানগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। পর্যাপ্ত খুচরা যন্ত্রাংশের ঘাটতি, অনিয়মিত বা দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পুরনো ইজেকশন সিস্টেম এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। এই তথ্যগুলো যুদ্ধবিমানের ব্যবহারযোগ্যতা এবং আধুনিকীকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়। পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকা দেশের জন্য ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা। সোমবার দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিকট শব্দে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়, হতাহত হয় বহু। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। ঘটনার পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজ নিতে যান বিএনপি মহাসচিব। এ সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। আমি দলের পক্ষ থেকে, আমার চেয়ারপারসন খালেদার পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক থাকা উচিত। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেন তিনি। শোকাহত পরিবারকে আল্লাহ যেন শোক সইবার শক্তি দেন। এই এলাকার মধ্যে একটি প্রশিক্ষণ বিমান সে প্রশিক্ষণ দেবে, এটা আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক মনে হয়। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সুচিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলার, বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি। আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে এনসিপি। খাগড়াছড়িতে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে হতাহতদের জন্য দোয়া করা হয়। এদিকে বিমান দুর্ঘটনার কারণে জুলাই পদযাত্রার ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের সব কর্মসূচি স্থগিত করেছে দলটি। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরায় বিমান দুর্ঘটনার বিষয়ে অবশ্যই তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দুর্ঘটনায় শোক জানিয়ে দেয়া এক ভিডিও বার্তায় তিনি দুর্ঘটনার শিকার পরিবারগুলোর সাথে থাকার কথা জানান। সারা জাতি হতভম্ব, শোকাহত বললে খুব কম বলা হবে। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে বের করবেন না। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। আমরা বাবা, মা, আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি, আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করে। উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের উদ্ধারের পাশাপাশি রক্তের যোগান দিতে এগিয়ে আসেন অনেক স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে কেউ কেউ উদ্ধার করতে এসে নিজেই মুখোমুখি হন প্রতিকূলতার। এছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে দেখা যায় সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে এমন এক মানবিক বাংলাদেশ দেখল বিশ্ববাসী। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার পরপরে সাধারণ মানুষ ছুটে গেছে রক্তাক্ত কোমলমতি শিক্ষার্থীদের উদ্ধারে। ঘটনার পরপরে আশপাশের মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী ছুটে যায় হতাহতদের উদ্ধারে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আহতদের উদ্ধার করে হাসপাতালে ছুটছেন কেউ বা ছুটছেন অ্যাম্বুলেন্স কিংবা রিক্সা গাড়ির খোঁজে। এত পরিমাণ আহতদের জন্য প্রয়োজন প্রচুর রক্ত। পরিস্থিতি মোকাবেলায় সবাই এক হয়ে কাজ করছে। 50-এর উপরে পাঠাচ্ছি। ঢাকা মেডিকেল, মুন্সিপালিটি হসপিটাল, উত্তরা যতগুলো হসপিটাল আছে আমরা কালেক্ট করে পাঠাচ্ছি। মানুষের শ্বাসনালী পুড়ে গেছে, সেই জন্য আমরা জানছি যে এখানে রক্ত লাগবে। রক্তের ব্যাপারটা হচ্ছে যে আমি সবাইকে অনুরোধ করব যাদের পজিটিভ রক্ত তারা না এসে, যাদের নেগেটিভ রক্ত তারা যেতে এসে, কারণ নেগেটিভ রক্তের অনেক প্রয়োজন। আহত বেশিরভাগই শিক্ষার্থী, অধিকাংশরা গুরুতর দগ্ধ ও আহত হয়ে চিকিৎসা নিচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তাদের জন্য রক্ত সহ প্রয়োজন নানান সহযোগিতা। বেশিরভাগই ছাত্রছাত্রী তারা যারা স্বচক্ষে দেখছে এবং স্বচক্ষে রেস্কিউ করছে, ওরা মানসিকভাবে ভেঙে অনেকে সেন্সলেস, অনেকে শ্বাসকষ্ট, এগুলো হচ্ছে। তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি অলরেডি। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে প্রভাব খাটিয়ে যারা ফায়দা নিচ্ছে তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মিলিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়,
তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। দীর্ঘ আলোচনার সুযোগ নেই, কিছু বিষয়ে ঐক্য না হলে এগোনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আহ্বান জানিয়েছেন দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন সিদ্ধান্ত না নিতে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে উঠে আসে এসব কথা। 8টি বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পেরেছি। ঐকমতে 31 তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আগামী আজকে সহ যে 10 দিন, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 2-1টি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে, সেজন্য হয়তো 1-2 দিন বরাদ্দ করা যাবে, কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতি রেখে আসলে অগ্রসর হওয়া যাবে না। যিনি পার্টির লিডার আছে পলিটিক্যাল পার্টির, তিনি চিফ অফ দি পলিটিক্যাল পার্টি, তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী হবেন যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে। আর যদি পার্লামেন্ট পার্টি অন্য কাউকে প্রধানমন্ত্রী করতে ইচ্ছা করেন তাহলে ওনার থাকার সুযোগ নাই, কিন্তু অপশনটা ওপেন রাখা উচিত। ভালো নেই হবিগঞ্জের চা শ্রমিকরা, খুবই কম তাদের দৈনিক মজুরি, যা দিয়ে সংসার চালানো কঠিন। আবাসন সমস্যাও তাদের বড় একটি চ্যালেঞ্জ, তাই বেশ কষ্টের মধ্য দিয়েই দিন পার করছেন তারা। তবে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সাধারণত মার্চ মাসের শেষের দিকে শুরু হয়ে নভেম্বর মাস পর্যন্ত চলে চা পাতা তোলার কাজ। সে হিসেবে বাগান থেকে পাতা তোলার এখন ভরা মৌসুম, তাই নারী শ্রমিকদের ব্যস্ততার যেন শেষ নেই। চা শ্রমিকদের জীবন কঠোর পরিশ্রমের হলেও খুবই কম মজুরি। প্রতি হাজিরাতে প্রত্যেককেই পাতা তুলতে হয় 24 কেজি করে, আর মজুরি মাত্র 178 টাকা। এতে সংসার চলে না বলে অনেকেই কিছু বাড়তি কাজ করে থাকেন, তাতে কেজি প্রতি 4 টাকা বাড়তি পান। সরকার আইতাছে যাইতাছে, বাগানের শ্রমিকের 6000 টাকা করে দিতাছে, আমরা তো 6 জনের ভিতরে একজনও পাই না। ইচ্ছা তো আছে, তো ইচ্ছা তো কইরা বাচ্চা কাচ্চা তো লেখাপড়া করাইতেই আসি কষ্ট কইরা, কি করবে। মজুরি বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছেন চা শ্রমিকরা। বর্তমানে 178 টাকা মজুরি। এই মজুরির তুলনায় বর্তমানে যে দ্রব্যমূল্যের যে দাম, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য, পুষ্টির অভাব আমাদের চা বাগানের চা শ্রমিকদের। এই শ্রমিকদের আবাসন সমস্যাও প্রকট। স্বাস্থ্যসেবা ও শিক্ষার অভাব তাদের জীবনযাত্রাকে করে তুলেছে আরো কঠিন। আর আমরা যদি অসুখ বিসুখ হয়ে যাই তো আমরা গাড় থেকে টাকা আমরা ঋণ কইরা কোনখান থেকে হাওলাত কইরা যাইয়া ডাক্তার কিনলে ওষুধ হয় না। তবে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সামাজিক নিরাপত্তা, বেষ্টনীর আওতায় বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা সহ অন্যান্য যে সমস্ত সামাজিক নিরাপত্তা প্রকল্প রয়েছে, সেই বেষ্টনীর আওতায় যেন এই চা বাগানের যারা শ্রমিক রয়েছে তাদেরকে নিয়ে আসা হয়। দেশে বর্তমানে চা শিল্পে কর্মরত 7 লক্ষাধিক মানুষ, তার মধ্যে নিবন্ধিত 167টি বাগানে নিয়মিত শ্রমিক প্রায় 94,000 আর অনিয়মিত আরও প্রায় 40,000। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের বিভীষিকাময় করুণ ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর। বিদেশের গণমাধ্যমে প্রচারিত হয় স্কুলের একাডেমিক ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ছোট ছোট শিক্ষার্থীদের হতাহতের ঘটনার আহাজারিতে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে ওঠার খবর। F-7BG মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম সংস্থা বিবিসি। বাংলাদেশের ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি F-7 যুদ্ধ বিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।